ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুকে, সর্বোপরি ধন্যবাদ জানাই মিডিয়ার যে সমস্ত ভাইরা আমাদের এই যে সমস্ত কার্যক্রম আমরা করছি বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করছে। আজকে আপনারা জানেন আমরা আজকে রক্ত অর্পণ শিবির করছি দুটোকে স্মরণে। প্রথম হচ্ছে আরজি করের তিলোত্তমা, আপনার আমার বাড়ির মেয়ে, তার সাথে যেভাবে অত্যাচার করে খুন করে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা সারা রাজ্যে আন্দোলন সংগঠিত করেছিলাম এবং তার বিচার ব্যবস্থা চলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিবিআইয়ের হাতে যে ক্ষমতা ছিল, আমার মনে হচ্ছে আমার কিঞ্চিত বুদ্ধিতে যে সিবিআই তার ক্ষমতার সঠিক ব্যবহার করেনি। ফলে যে বা যারা যুক্ত ছিল সকলকে আমরা চিহ্নিত করতে পারলাম না বা আমরা দেখতেও পেলাম না। কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের তিলোত্তমাকে। তাই তিলোত্তমার স্মরণে আজকে আমরা এই রক্তদান শিবির করছি। এখানে হাজারো হাজারো মানুষ এসে উপস্থিত হয়েছেন, মহিলা পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন। প্রত্যেকে কিন্তু আমরা তিলোত্তমাকে স্মরণ করছি। আর স্মরণ করছি সেই বাসন্তীর সাবির মল্লিককে, যিনি হরিয়ানায় ছিলেন, কাজে গিয়েছিলেন। আমাদের রাজ্যে কাজ নাই, কাজ থাকলেও কাজের মূল্যায়ন হচ্ছে না। দুটো পয়সা ইনকাম করার জন্য পরিবারকে ছেড়ে ওখানে কাজে গিয়েছিলেন। সেখানে গিয়ে ওখানে উগ্রবাদীদের, বিজেপির কথাই যারা উঠা বসা করে, বিজেপি যাদেরকে সাহস যোগায়, সেই গৌরক্ষক বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে তাকে খুন করেছিল। তারও বিচার আজকে চলছে। তার স্মরণে আমরা আজকে রক্তদান শিবির করছি। আমি প্রথমে রক্তদান শিবিরের গুরুত্ব কি এই বিষয়ে কয়েক কথা বলবো। আমি এসে শুনলাম এই প্যান্ডেলটা নাকি অন্য জায়গায় হওয়ার কথা ছিল, যেখানে হওয়ার কথা ছিল সেই ভাই নাকি এই জায়গাটা শাসকের চাপে নাকি জায়গাটা দেয়নি। আমি সেই ভাইকে আমি অপমান করব না, কিন্তু আমরা কোন সমাজে বসবাস করছি নিজেকে লজ্জা লাগছে, নিজেকে লজ্জা লাগছে। একটা এই যে প্রোগ্রামটা হচ্ছে, সাধারণ মানুষ উপকৃত হবে। এই রক্তটা যখন ব্লাড ব্যাংকে যাবে, মানুষের যখন রক্তের প্রয়োজন হবে, একবারের জন্য কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে বলবে না যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলে রক্ত দাও, আইএসএফের আমার রক্তের প্রয়োজন নাই। একথা কিন্তু কেউ বলে না। তারপরেও রক্তদান শিবিরকে নিয়ে এত নোংরামি কেন? যে নেতার কথা শুনে যে ভাই ভয় পেয়েছেন, দুজনের উদ্দেশ্যেই বার্তা, আমি চাই না আপনার পরিবার বিপদে পড়ুক। তারপরেও মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যখন বাচ্চা প্রসবের সময় এসে যায় বা যখন বাচ্চা প্রসব হয়, সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা, সব থেকে বেশি প্রয়োজন হয়। আপনার ঘরেও মহিলা সদস্য আছে, আপনার বাড়িরও মেয়ে আছে, আপনি কোনো মায়ের সন্তান, সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যখন বাচ্চা প্রসবের সময় আসে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের। তাই তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন। আর আজকের এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি, যে ভাই জায়গা দেওয়ার জন্য অনীহা প্রকাশ করলো, ওই ভাইকে যে নেতা ডিস্টার্ব ভয় দেখিয়েছিল, দুজনের উদ্দেশ্যে বলছি, আপনাদের অপচেষ্টাতেও আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেননি। আপনারা ব্লক জুড়ে যে রক্তদান শিবির করবেন, আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে। তাই জায়গায় বলি, রক্তের প্রয়োজন আপনারও হতে পারে, রক্তের প্রয়োজন আমারও হতে পারে, রক্তের প্রয়োজন বাংলার মানুষের হতে পারে। এই রক্তের যে ঘাটতি চলছে সেই পূরণের জন্যই আমরা রক্তদান শিবির করছি। এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি, যে ভাই জায়গা দেওয়ার জন্য মনস্থির করলো, পরবর্তীতে পার্টির চাপে নাকি সে জায়গায় দেয়নি, যে পার্টির নেতাটা চাপ দিয়েছিল তারও উদ্দেশ্যে আমার বার্তা, যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতাগুলোদেরকে জানাবেন, গোপনে আপনার রক্তের ব্যবস্থা আইএসএফ করে দেবে। আপনার প্রচার আমরা পাবলিক ডোমেইনে দেব না। আপনারও রক্তের প্রয়োজন হয়, আপনার হয় না, আপনার পরিবারের হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রক্তের জাত ছিল না, রক্তের ধর্ম ছিল না, রক্তের বর্ণ ছিল না, রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না। তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে। যারা এই রক্তের মধ্যে
রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে, যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে, সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলা থেকে আমরা বিতাড়িত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কদিন আগে দেখছিলাম একটা ভাইয়ের কিডনির প্রয়োজন আছে, সে তার ধর্মীয় পরিচয় হিন্দু, তাকে কিডনি প্রতিস্থাপন করে সহযোগিতা কে করেছেন? একটা মুসলিম ভাই। এটাই তো আমাদের বাংলা, এটা ঐক্যের বাংলা। এই সম্প্রীতির বাংলাকে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিরা দায়িত্ব নিয়ে শেষ করার চেষ্টা করছে। তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে দায়িত্ব নিয়ে এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জি থেকে ভোটের মাধ্যমে বাংলা ছাড়া করাতে হবে। বিপদে যখন পড়বে, চাই আমার হিন্দু ভাই হতে পারে, চাই আমার মুসলমান ভাই হতে পারে, রক্তের যখন প্রয়োজন হয় নেতাদেরকে ফোন করলে রক্ত পাওয়া যায়। তারা বলে ব্যবস্থা করতে পারছি না, ফলে 1,500-2,000 টাকা ব্ল্যাকে কিনতে হয়। আর ও নেগেটিভ রক্ত হলে তো যে যার মতো করে দামে কিনতে হয়। আর রাষ্ট্রের দায়িত্ব তো, রাজ্যের দায়িত্ব আমার স্বাস্থ্যকে ভালো রাখার। আমি অসুস্থ হলে রাজ্যকে সেই ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট তো দূরের কথা, সামান্য একটা রক্তের প্রয়োজন হলে রাজ্য আমাকে ব্যবস্থা করে দিতে পারে না, সরকার আমাকে পারে না। সেই জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে। মানুষের কিভাবে ভালো থাকা দেখা যায়, মানুষ কিভাবে ভালো থাকবে, রক্তের চাহিদা কিভাবে মেটানো যাবে, তার জন্য যখন প্রোগ্রাম করছে, অপদার্থগুলো আটকানোর চেষ্টা করছে। অপদার্থগুলো আটকে রাখতে পেরেছে। ভাই ভাই তোমরা এটা বসো না, পিছনে মায়েরা আছে তো, ছেলেগুলো বসে যাও, ছেলেগুলো বসে যাও, মায়েরা দেখছে, মায়েদের অসুবিধা হবে তো। যখন রক্তের প্রয়োজন হয় আমরা এগিয়ে আসছি। আর সরকার বসে যাও, ছেলেগুলো বসে যাও, মেয়েরা পিছন দিক থেকে দেখতে পেয়ে যাবে। আর সরকার সেখানে বাধা দিয়ে, মানে সরকার মানে শাসক দল, সেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি ওই প্রসঙ্গে আর যাব না, আমি ফিরে আসি দুটো বিষয়ে। আরজি করে তিলোত্তমার আমরা সবাই জানি তো, তাকে কি করেছে? খুন করে ধর্ষণ করেছে। কেন তাকে খুন হতে হলো? কারণটা কি মায়েরা আপনারা জানেন? কারণটা একটাই, ওই হসপিটালের মধ্যে নোংরামি চলতো, অনৈতিক কাজ চলতো, ভেজাল ঔষধ চলতো, অপারেশন থিয়েটার ওটি রুমের মধ্যে মচ্ছব করত। ওই হসপিটালের মধ্যে যে সমস্ত মহিলারা মারা যেত, মর্গে যারা থাকতো, ওই মহিলাদের সাথে অনেকের সাথে নোংরামি করে এই অপদার্থগুলো বাইরের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? আপনার আমার মেয়ের বাড়ির মেয়ে তিলোত্তমা। এই প্রতিবাদটা করাই ওর অন্যায় হয়ে গিয়েছিল। ঠিক যেভাবে এই চোরেদের বিরুদ্ধে, এই ডাকাতগুলোর বিরুদ্ধে, এই চালচোরগুলোর বিরুদ্ধে, আবাস যোজনায় কাটমানি খাওয়ার বিরুদ্ধে আমি যখন লড়াই করছি, মালিক ভাই যখন লড়াই করছে, আমাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল। ঠিক একইভাবে আমার বোন প্রতিবাদ করেছিল যে জাল সেলাইন ঔষধ দেওয়া যাবে না। এই যে মহিলারা মর্গে মারা যাওয়ার পরেও তাদেরকে এরা ছাড় দেয়নি, ওখানে ওই মহিলাগুলোর সাথে নোংরামি করে ভিডিও মাইরের বাজারে এরা বিক্রি করছিল। এর বিরোধিতা করার ফলে আমার বোনকে কি করলো? খুন করে দিল। খুন কেন হয়েছে? কারণ না জানার জন্য ওকে আবার ধর্ষণ করানো হলো। তাহলে ভাই কার জন্য খুন হতে হয়েছে এটা বলুন? আমাদের জন্য খুন হতে হয়েছে। আমাদের সাথে অন্যায় হচ্ছিল হসপিটালে, আমরা চিকিৎসা পরিষেবা নিতে যেতাম হসপিটালে, আমাদের জন্য তিনি গলা ফাটিয়েছিলেন, আমাদের জন্য কথা বলতে গিয়ে খুন হয়েছে। তাই আমাদেরকেও চুপ করে বসে থাকলে হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই তিলোত্তমার খুনের সাথে যারা যারা যুক্ত আছে প্রত্যেককে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী তার দলের লোকেরা অনেক কথা বলছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 7 মাস হতে চলেছে, এখনো তার পরিবারের অভিযোগ ডেথ সার্টিফিকেট তার পরিবারের কাছে পৌঁছালো না। কি কারণে মারা গিয়েছে? পোস্টমর্টম রিপোর্টে অনেক কিছু দেখেছি, কিন্তু ডেথ সার্টিফিকেট পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এই অপদার্থদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে যেতে হবে। আর যদি মনে করেন ও সোদপুরের একটা কোন ডাক্তার হচ্ছিল, ওর ব্যাপার ওটা বুঝে নেবে, কালকে কিন্তু আপনার সাথে এই ঘটনা ঘটবে, আপনার পাশে তখন কাউকে পাবেন না। আজকে আপনাকে এগিয়ে আসতে হবে, সোদপুরের ওই পরিবারের পাশে দাঁড়াতে হবে। কালকে আপনার বাড়ির মহিলার দিকে কেউ তাকাতে ভয় পাবে, চোখ তুলে তাকাতে পারবে না।
আর না হলে এই নোংরামি হবে। দুদিন আগের কালের ঘটনা বলছি। আমাদের হুগলি জেলার মেয়ে গোয়াতে যাচ্ছিল, তাকে কিছু বড় লোকের ছেলে আর শাসক দলের কিছু ছেলে তারা কাটিয়েছে তার গাড়িটাকে। বাঁচার জন্য স্পিডে যেতে গিয়ে গাড়ি উল্টে পাল্টে খেয়ে মারা গিয়েছে। আর তাকে কি চাপিয়ে দেওয়া হচ্ছে না টিচিং বা তাকে নোংরা অঙ্গভঙ্গি করেনি বলে দেখিয়ে খালাস হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। নোংরামি করে যাচ্ছে তৃণমূলে আশ্রয়িত গুন্ডা মস্তানগুলো, আর তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন আর বড় নেতারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলে গিয়েছিলাম, আমার সাবির মল্লিকের বাড়ি আমি গিয়েছিলাম, তার আগে পর্যন্ত রাজ্য সরকারের হুঁশ ফেরেনি। আমি সাবির মল্লিকের বাড়ি গিয়ে তার পরিবারের সামনে যখন দুটো কথা বলেছি, তারপরের দিনই দেখলাম সাবিরের পরিবারকে নবান্নে নিয়ে গিয়ে একটা চাকরি দিচ্ছে। আমি তখনও বলেছিলাম কি চাকরি দিচ্ছে আগে জানতে হবে, চাকরি দিচ্ছে বলে দেবে, কিন্তু মাইনে দেখবেন হয়তো 6,000 টাকা। ওর থেকে তো ভিক্ষা করে খেলে বেশি পাওয়া যাবে। আমি ভিক্ষা করতে বলছি না, বুঝানোর জন্য বলছি। আপনারা জানেন আফরাজুলের কথা, অনেকের মনে আছে বা অনেকে ভুলে গিয়েছেন। বিজেপি পরিচালিত সরকার রাজস্থানের, আফরাজুল কাজে গিয়েছিল পেটের জন্য, পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেবে বলে। ওই সময় হিন্দুত্ববাদীরা বিজেপির আশ্রয়ে যারা থাকে, যারা হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য চায় না, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হোক সবসময় চেষ্টা করে, সেই রকম একটা গোষ্ঠীর লোকেরা আমার আফরাজুলকে হত্যা করে। সেটা নিয়ে বিভিন্ন নেতা কেতা ছুটে গেল আপনার মালদাতে, আফরাজুলের হয়ে কথা বললো, ওই সময় ভোটটা পার করলো। আমরা অনেক পরে গিয়েছিলাম আফরাজুলের বাড়িতে, গিয়ে দুর্ভাগ্যের কথা, দুর্দশার কথা আমরা শুনেছিলাম। আফরাজুলের মেয়েকে সরকারি চাকরি দেবে, ভালো কথা, শুনেও ভালো লেগেছিল। অন্তত রাজ্য সরকার তার জন্য কিছু একটা ব্যবস্থা করছে। খোঁজ নিয়ে দেখলাম আফরাজুলের মেয়ের সাথে আমি কথা বলেছি, তার পরিবারের সাথে কথা বলেছি, গিয়ে বলছে 6,000 টাকার মাইনে সরকারি চাকরি। ভাই আজকে এরকম 6,000 টাকার মাইনে সরকারি চাকরি আছে? বলছে সরকারি চাকরি দেবে, মাইনে কত? 6,000। যেখানে বাড়ি যেতে এসছে তার মাস গেলে প্রায় 1,500 টাকা খরচ হয়ে যায়। ভাবতে পেরেছেন? এই মিথ্যাচার করছে, আর আমরা ভাবছি আমাদের জন্য অনেক কিছু করছে। এই সাবির মল্লিক, আমি বলেছিলাম সেই সময় রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে মামলা চালাতে হবে। শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে, অল্প কিছু টাকা হাতে দিয়ে চাকরি দেওয়া বলে ডেকে ছবি তুললে হবে না, এই মামলাটা চালাতে হবে। কারণ সাবিরের পরিবারের সম্ভব নয়, সক্ষম হবে না হরিয়ানার এই মামলাটা চালানো। সরকার যদি মনে করে যে পশ্চিম বাংলার যে মানুষের গুলোর সাথে এই অন্যায় হচ্ছে, ভিন্ন রাজ্যে গিয়ে তাদেরকে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে, কাউকে মারধর করে পাঠিয়ে দিচ্ছে। উড়িষ্যাতে দেখলাম বাংলা ভাষায় কথা বলার জন্য ওখান থেকে মেরে তাড়িয়ে দিচ্ছে। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। আপনার বাঁকুড়ার হেমন্ত রায়কে খুন করে বাড়ি পাঠিয়ে দিল, আফরাজুলকে খুন করে বাড়ি পাঠালো, সাবির মল্লিককে খুন করে বাড়ি পাঠালো। এই মামলাগুলো রাজ্য সরকারকে চালাতে হবে, এই দাবি তুলেছিলাম আমি। আমার দাবিটা কি ভুল ছিল নাকি ভাই? আচ্ছা বলুন, এখানে যারা আছেন আপনাদের পরিবারের লোক তো বাইরে রাজ্যে কাজ করে, অনেকে যদি দুর্ঘটনা ঘটে যায় মামলা চালাবার মতো ক্ষমতা আপনাদের আছে? আফরাজুলের পরিবার তখন কিছু চাঁদা পেয়েছিল, সবাই কিছু দিয়েছিল, বলছিল ওই রাজস্থানে যেতে এসছে আর মামলা চালাতে চালাতে সব টাকা খরচ। এই সাবির মল্লিকের পরিবারের ক্ষমতা আছে মামলা চালানোর? পয়সা নাই বলে ওখানে গিয়ে ইনকাম করার চেষ্টা করেছিল, তাও কি প্লাস্টিক এইসব কুড়িয়ে। তাহলে দায়িত্ব কাকে নিতে হবে? রাজ্য সরকারকে। রাজ্য সরকার ঠেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। চোরগুলোকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে। তাহলে কেন বাংলার নাগরিকের উপর অত্যাচার হচ্ছে? অত্যাচার যা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন হরিয়ানা হাইকোর্টে গিয়ে বা হরিয়ানার কোর্টে গিয়ে মামলা করছে না? এই প্রশ্ন করবেন না আপনারা? এই প্রশ্ন যখন আমরা করি তখনই আমাদেরকে বলে দেয় হয় বিজেপির দালাল, আর নাহলে মুসলমানদের দল বলে দাগিয়ে দেয়। আপনারা জানেন সাবির মল্লিককে তখন খুন করেছিল, অভিযোগ ছিল কি
সাবির মল্লিক নাকি গোমাংস গরুর গোশত রান্না করছিল। আর আমি বলেছিলাম, তখনও কিন্তু রিপোর্ট আসেনি, ডাল ভাত খাওয়ার ওর ক্ষমতা নাই, ও আবার গরুর গোশত খাবে। আমি বলেছিলাম সেই সময় রেকর্ড মিলিয়ে নেবেন। তারপরে হরিয়ানা পুলিশ যখন তারা প্রেস করেছিল, প্রেস রিলিজ যখন করেছিল, সেখানে কিন্তু উল্লেখ করেছে যে ওই সময় ওর বাড়ি থেকে কিন্তু গোমাংস পাওয়া যায়নি। শুধুমাত্র ভোটের রাজনীতি নিয়ে ফায়দা নেওয়ার জন্য, শুধুমাত্র হরিয়ানা নির্বাচনে বিজেপি পরাস্ত হবে, তারা বুঝে গিয়েছিল তা ধর্মীয় জিগির তুলতে হবে, ভোটকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিজেপির টনিকার কাজ করছিল না। সেই সময় কি করলো, সাবির মল্লিককে হত্যা করে হিন্দুত্ববাদী যারা আছেন, যাদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আছে, তাদের মনের মধ্যে এবার ঠিক আছে, একটা অমুককে মেরে দিয়েছে, ভোটটা তাহলে বিজেপিকেই দিতে হবে। কিন্তু কথা হচ্ছে, এই যে ঘটনা ঘটলো, কোন কোন অভিযোগে মেরেছে? গরুর গোশ নাকি খেয়েছে, ওনাকে গোমাংস ভক্ষণ করেছে, এই অভিযোগটা তো মিথ্যা। তাহলে এখন কি এই মামলা চলছে? ওই মামলার স্ট্যাটাস কি? ওই মামলার উকিল কে দাঁড়াচ্ছে? সাবিরের হয়ে কে উকিল দাঁড়াচ্ছে কেউ জানেন আপনারা? বলুন, আপনারা জানেন? সেই সময় তো শাসক দলের নেতারা অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু আমি তখন বলেছিলাম এই সমস্যা যদি সমাধান করতে চান, যদি দীর্ঘমেয়াদী করতে চান, আগামী দিনে আমাদের রাজ্যের কেউ ভিন্ন রাজ্য গেলে তারপরে আক্রমণ যদি বন্ধ করতে চান, সাবিরের হয়ে রাজ্য সরকারকে উকিল দাঁড় করাতে হবে, সাবিরের হয়ে সওয়াল রাজ্য সরকারকে করতে হবে, তাহলেই সমাধান হবে। তারই এক সপ্তাহের মধ্যে সোমনাথ দেবনাথ বীরভূমে বাড়ি, মহারাষ্ট্রে কাজে গিয়েছিল, আমাদের পরিবারের একজন সদস্য, বাংলার এক ছেলে, বাংলায় কাজ নয় ভিন্ন রাজ্য গিয়ে কাজ করতে চেয়েছিল, সেই সোমনাথ দেবনাথকেও খুন করে বাড়িতে পাঠিয়েছিল। বাংলার কোন রাজনৈতিক দল তার পাশে সেই অর্থে দাঁড়ায়নি। তাকে কেন খুন করা হলো, এই জবাব নেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেবে। সাবির মল্লিকের জন্য যতটাই চিৎকার করেছে, সোমনাথ দেবনাথের জন্য ততটাও চিৎকার করেছে। আজকে বলুন, সোমনাথ দেবনাথের হয়ে মামলা কে লড়ছে জানেন আপনারা? বলুন আপনারা। জানা নাই কারো। মামলার উকিল দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না সেটাও আমাদের জানা নাই। সরকার যদি হরিয়ানা মহারাষ্ট্র যদি উকিল দিয়ে রাখে, সে কি পারফর্ম করছে কেউ জানে না। তো আমাদেরও দাবি ছিল সোমনাথ দেবনাথের হয়ে পশ্চিমবাংলা সরকারকে উকিল দিতে হবে। সোমনাথ দেবনাথের হয়ে আইনি লড়াই পশ্চিমবাংলা সরকারকে করতে হবে। এই পশ্চিমবাংলা সরকার চোর ডাকাতগুলোকে বাঁচাবার জন্য, যারা লোকের চাকরি চুরি করেছে এদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে। ইডি সিবিআই না তদন্ত করে, তাহলে কেন আমার সোমনাথ দেবনাথের জন্য, কেন আমার সাবির মল্লিকের জন্য কেন উকিল দেবে না? এই প্রশ্ন কিন্তু আমি একা তুললে হবে না, আইএসএফ একা তুললে হবে না, জনমানুষে তুলতে হবে, পাড়ায় পাড়ায় আওয়াজ তুলতে হবে যে আর্যিকরের মাথাদেরকে ধরতে হবে। কারণ আর্যিকরের মাথাদের কেন ধরার কথা বলছি, যে অত তৎপরতা সরকার কেন দেখিয়েছিল, কাকে বাঁচানোর চেষ্টা করেছিল, সবটা তাকে যেমন খুঁজে বার করতে হবে। একইভাবে সাবির মল্লিকদের জন্য, সোমনাথ দেবনাথের জন্য, আফরাজুলদের জন্য, হেমন্ত রায়ের জন্য, প্রত্যেকের জন্য রাজ্য সরকারকে উকিল দিতে হবে। সেই রাজ্যে গিয়ে মামলা করতে হবে, প্রয়োজনে এদের সব পটাকালে সুপ্রিম কোর্টে যেতে হবে, যাতে করে আগামী দিনে আমাদের বাংলার শ্রমিকদের উপরে কেউ না চোখ তুলে তাকায়। এটা আমাদেরকে করতে হবে। এটা যদি না আমরা করি তাহলে কি হবে বলুন তো? ওই একটার পর একটা ধরে পিটিয়ে মেরে দেবে, আমরা একটু মোমবাতি মিছিল করব, আমরা একটু ইনকিলাব জিন্দাবাদ এটা করবো, আর কিছু করতে পারবো না। আচ্ছা, এখানে যে বক্সটা আছে, বন্ধুগণ, আমি আর বেশি কথা বলবো না। দীর্ঘক্ষণ ধরে এই প্রোগ্রাম চলেছে, যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের একটা কথাই বলে এখান থেকে বিদায় নেব। সামনে ভোট কবে আসছে? এই জোরে বলেন। 2026 সালে এসছে ভোট, আর 2021 সালে আপনাদের ভোটগুলোকে লুটা হয়েছিল। আমি কোড অন কোড বলছি, আপনাদেরকে ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে, বিজেপি নাকি তাড়িয়ে দেবে। বিজেপির ক্ষমতা আছে তাড়াবার, বিজেপির ক্ষমতা আছে। যে বলছে তাড়াবে
আমরা বিনয়ী বাদল দীনেশ, আমরা আশা করলাম বিরসা মুন্ডা আমরা উত্তরসূরি, আমাদের কি তাড়াবে? যারা সাভারকরের উত্তরসূরি তারা আমাদের সাথে লাগতে পারবে না। কিন্তু ভয় দেখাচ্ছে কারা? সাভারকরের উত্তরসূরিদের ভয় দেখাচ্ছে কারা? তাদেরকে সামনে নিয়ে এসে তৃণমূল আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে। বিজেপি চলে আসবে, ভোটটা দাও। ভোটটা অনেকে দিয়েছিলেন, ভয়ে দিয়েছিলেন। আপনারা বলুন, দিয়ে লাভ হয়েছে না লস হয়েছে? আমি তো কিছু জিনিস লাভ দেখতে পাচ্ছি না। আবার 2026 আসতে চলেছে, দেখবেন এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেখবেন তৃণমূল থেকে লাভ মেরে বিজেপিতে যাবে। মিলিয়ে নেবেন, তৃণমূল থেকে লাভ মেরে বিজেপিতে যাবে আর মিডিয়া দিয়ে হাওয়া তৈরি করবে। আর কিছু ইমাম সাহেবকে পুষে রেখেছে, কিছু মলি সাহেবকে পুষে রেখেছে, তাদেরকে অল্প কিছু মুখে মেরে দেবে। তারা বলে এই বিজেপি এসে যাচ্ছে, আটকাতে হবে। আরে বিজেপিকে আটকাবার জন্য 2021 সালে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। কিন্তু যখন চাকরি চাইতে যাচ্ছেন তখন চাকরি হচ্ছে না, যখন রেশন চাইছেন রেশন দিচ্ছে না, যখন অসুস্থ হয়েছেন সুস্থ হওয়ার জন্য সরকারি ট্রিটমেন্ট চাইছেন সেটাও কিছু দিচ্ছে না। উপরন্ত কি হচ্ছে? বিজেপি আমাদেরকে ক্রমশ বেশি বেশি গাল দিচ্ছে না? এই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, সুকান্ত মজুমদার সকাল বিকাল মুসলমানদেরকে গাল দিচ্ছে। মমতা ব্যানার্জি তার দলের হোঁশ নাই? তা কি বলছে? যদি ওরা রাস্তায় নামে সামলাতে পারবেন তো? কেন ভাই রাস্তায় নামবো? কেন রাস্তায় নামবো? 2021 সালের আগে বলেছিলেন তো যে ভোট আমাদেরকে দাও। ওটা তৃণমূল বলেছিল না? ভোট আমাকে দাও, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করবো বলেছিল তো ভাই। ভোট অনেকে দিয়েছে, তাহলে রাস্তায় কেন নামবো? শাসকে আছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, যারা মাদ্রাসাকে নিয়ে অপপ্রচার করছে, মুসলমানদেরকে গালি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আবার মুসলমানকে রাস্তায় নামতে বলছে কেন ভাই? ও মুসলমান ভোট দেবে, মুসলমান মার খাবে, মুসলমান ভূতে যাবে, মুসলমান আপনাকে ক্ষমতায় বসাবে, আরে মুসলমানের উপরে যখন অত্যাচার হবে সেই মুসলমানকে রাস্তায় নামতে বলছেন কেন? আর হবে না ভাই। হবে কি 2021 এটা নয়। আপনারা বলুন, যদি 2021 সালে আমার মতো আরো 10টা যদি সংযুক্ত মোর্চা থেকে ভেতরে পাঠাতে পারতেন, অবস্থা এই থাকতো না, অন্য হতো। তো এখন সময় এসেছে, এখন থেকে শপথ নেন, কে আসবে কে যাবে তার দায় আমার নয়। তার ঠিকানে আমি বসে থাকিনি। আমাদেরকে 10টা 20টা বিধানসভার মধ্যে পাঠাতে হবে। যারা দলিতের বিরুদ্ধে কথা বলবে ওখানে কথা চুপ করিয়ে দেবে, যারা আদিবাসীর বিরুদ্ধে কথা বলবে ওখানেই প্রতিবাদ হবে, যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, ধর্মস্থানের বিরুদ্ধে কথা বলবে, তাদের প্রতিবাদ ওই 10 জনের ভিতরে করবে। এই দায়িত্ব নিতে হবে ভাই। ভয় দেখিয়ে দিচ্ছে বিজেপি এসে যাবে, আমি ভোটটা দিয়ে দিচ্ছে। ভাই কি জানেন, আমি আপনাদের বলি, শুরু আলাদা আলাদা জায়গায়, গোডাউন একটাই গোডাউন, আর শোরুম কি আছে আলাদা। এদের গোডাউন হচ্ছে নাগপুর, তৃণমূলেরও শিকড় নাগপুর, বিজেপিরও শিকড় নাগপুর। ওই দুটো দল শুধু অফিসিয়ালি একজন শাসকে আছে আর একজন বিরোধীতে বসে আছে, ফলে রাজ্যের এই অভ্যুন্নতি। আর আপনারা যদি ভাবেন যে না বিজেপি চলে আসবে আটকাতে হবে, তাহলে কাকে ভোটটা দেবেন? তাকে ভোটটা দিয়ে লাভ কি হলো? আমার এই জায়গার নাম কি পশ্চপতি মসজিদে উঠে যেটা অপকর্ম করলো বিন্দাখালীতে, ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দিল, কই ব্যবস্থা গ্রহণ করেছে? মসজিদে উঠে পিচ্ছাপ করলো, নোংরামি করলো। হ্যাঁ, মুসলমান সমাজকে আমি ধন্যবাদ জানাবো, পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছেন। আইনকেও হাতে তুলে নেবেন না। কি ব্যবস্থা গ্রহণ করেছে? এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে ধরেছে। তাহলে লাভটা কি? তোমাকে ভোট দিয়ে আমি যদি না সিকিউর থাকি, আমার ধর্মস্থান যদি না সিকিউর থাকে, কেন ভোটটা দেবো? একদম ভাই হিসাব তো ভাই এটাই টেক অ্যান্ড গিভ পলিসি হবে, নেওয়া দেওয়া পলিসি হবে। যদি আমি তোমাকে ভোট দিয়ে আমি নিরাপদে থাকি তাহলে ভোট দেবো। ভোট দেওয়ার পরে আমাকে গাল খেতে হচ্ছে, যে গাল দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছো না, আর আমাকে রাস্তায় নামতে বলছো, এই নেই চলেগা। হবে কি ভাই? ও দিন গুজার গিয়া, আর হবে না ভাই। যদি আপনি ওর বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন নেই, আইনত ব্যবস্থা নিতেন, তাহলে নওশাদ সিদ্দিকীকে এটা বলতে লাগতো না।
আপনি মনে মনে আরো ঠিক ঠিক করে হাসছেন। শুভেন্দু বাবু যত মুসলমানদেরকে গাল দেবে, শুভেন্দু বাবু মাদ্রাসা মসজিদকে যত আক্রমণের লক্ষ্যবস্তু বানাবে, ততই মুসলমানরা ভয় পেয়ে আমার কোলে উঠবে। ভেবেছেন না? 21শে মানুষ বুঝতে পারেনি যে টনিক খাইয়েছেন, ভেবেছিল সত্যি মনে হয় তৃণমূলই আটকাতে পারবে বিজেপিকে। আর আমরা কি দেখলাম? দাওয়াত করে ঘরে নিয়ে এসেছে এই বিজেপি তৃণমূলকে। ও দাওয়াত করে নিয়ে এসেছে। এবার একসাথে চা বাগান শ্রমিক থেকে শুরু করে, ওখানকার গোর্খা জনজাতি থেকে শুরু করে, আদিবাসী উপজাতি থেকে, আদিবাসী জাতি থেকে শুরু করে মুসলমান পিছড়ে বর্গের যারা আছে, ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়া করতে হবে। শুভেন্দু বাবু হিন্দু হ্যাক, হিন্দু বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে, আর বর্ধমানে পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য এই শিবরাত্রিতে পুজো করার সুযোগ পাচ্ছে না। বুঝতে পেরেছেন? ওই হিন্দুকে বাঁচাতে এসছে। আর মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে বলছে বারাইপুর সেন্ট্রাল জেলে চলে যান, যে কায়েদির সংখ্যা আছে 80% মুসলমানকে ভরে রেখে দিয়েছে। মিথ্যা মামলাতে একাধিক মানুষ আছে। মুসলমানকে বাঁচাতে এসেছে, কি করেছে? মুসলমান পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। মায়েদের বলছি, তৈরি হন আগামী দিনের জন্য। আমাদেরকে যদি আপনারা দায়িত্ব দেন, পশ্চিম বাংলা থেকে আমরা মদকে বন্ধ করে দেব। আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওরা বোঝাতে পারে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। আমি তো 5,000 টাকার পক্ষে লক্ষ্মীর ভান্ডারের। আমি 5,000-এর পক্ষে। ওই 1,000-1200 চলবে না। 5,000-এর পক্ষে ওর মাধ্যমে কিছু কাজও বুঝে নিতে চাই। তাই মাথায় রাখবেন, লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে মাতাল বানানোর চক্রান্ত হচ্ছে। পশ্চিম বাংলার অলিতে গলিতে স্কুল খুঁজে পাবেন না। যে কটা স্কুল আছে শিক্ষক শূন্য হতে চলেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চলেছে। কিন্তু অলিতে গলিতে মদের দোকান পেয়ে যাবেন। আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে মাতাল করে দিবার চেষ্টা চলছে। তাই আমি বলবো আপনাদের, আগে আসুন 2026 সালে বিধানসভাতে আমাদেরকে পাঠান, সংখ্যায় বেশি করুন, মদ বন্ধ করে আমরা ছাড়বো। অনেক রাজ্যে আছে, অনেক রাজ্য আছে, রাজ্য করব। সরকারি কর্মচারী, এই পুলিশ প্রশাসন যারা আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সোসাইটির একটা গুরুত্বপূর্ণ সদস্য, তাদের হকের দিয়ে দিচ্ছে না, তাদের হকের দিয়ে দিচ্ছে না। সেটাও যাতে পায় ঠিকঠাক করে, তার লড়াই আমাদের চলবে। না না ভাই, আমি কালকে কোথায় ছিলাম আপনারা জানেন? ডুয়ার্স, মালবাজার, জলপাইগুড়ি জেলাতে। সকালে ফিরেছি, এখানে আবার এসেছি। ওখানে কেন গিয়েছি? ওর জন্য আগামী দিনে আমাদের কলকাতা রাজপথে যেতে হবে। যাবেন তো নাকি ভাই? যাবেন তো নাকি? কলকাতা রাজপথে আগামী দিনে প্রয়োজনে যাবেন তো? কেন যাবেন বলছি, ওখানে চা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। কি অত্যাচার? এমনি চা শ্রমিকরা সারাদিন কাজ করছে, মিনিমাম ওয়েজেস যেটা 450 মতো পাওয়া দরকার, 250 টাকা মাত্র দিচ্ছে। একে তো ওখানে কাটিং আছে, দ্বিতীয় হচ্ছে চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে। চা বাগানের 30% জমি বলছে ননটি পারপাসে খরচ ব্যবহার করতে পারবে। ইন্ডাস্ট্রি বানাতে চাইছে, মানে সরি শপিং মল বানাবে, বিভিন্ন কাজে বানাতে চাইছে। কিন্তু চা শ্রমিকদের ওতে ক্ষতি হবে। কারণ এই মুহূর্তে ডুয়ার্সের আশপাশে 6 লক্ষ প্রায় চা শ্রমিক আছে। 30% জমি যদি চা শিল্পেতে না ব্যবহার হয়, তাহলে প্রায় 2 লক্ষ শ্রমিক বাতিল হবে। তারা কাজ পাবে কোথায়? কি কাজ করবে তারা? অল্টারনেটিভ তাদের রুজি রুটির জায়গা কথা কোনো পলিসি তৈরি করেনি। শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসর্ট বানাবে, আমার তোমাদের জায়গা করবে। তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমি চা বাগানে গিয়েছিলাম, চা শ্রমিকদের সাথে কথা বলেছি, তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন, কেউ থাকুক আর না থাকুক, ইন্ডিয়ান সেকুলার নওশাদ সিদ্দিকী আপনাদের সাথে থাকে। আপনাদের হয়ে কলকাতার রাজপথে আমরা নামবো। চা শ্রমিকদেরকে কোন রকম ভাবে বঞ্চিত হতে আমরা দেব না। থাকবেন তো নাকি সাথে ভাই? ঠিক রাজারহাট নিউ টাউনে যেমন উচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে, সেই ধরনের চক্রান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে। আমাদের শ্রমিক ভাইদের এই তাদের উপরে অত্যাচার কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই গতকালকে গিয়েছিলাম, আজকে ফিরেছি ভাই।
স্বাভাবিকভাবে অনেকটা জার্নি করে এসেছি, আসার ইচ্ছা ছিল না। মালিক ভাই জোরাজুরি না আসতে হবে, এখানে আমাদের ভালোবাসার মানুষ অনেক। আর সত্যি এখানে সব থেকে ভালো লাগে কি জানেন, এখানে এসে বেশ কিছু জায়গা ওরকম আছে যে ছেলেদের সাথে সাথে আমার মা বোনেরাও আমাদেরকে যেভাবে ভালোবাসে, ঘরে থাকতে পারে না, আমরা আসলে বেরিয়ে চলে আসে। এই ভালোবাসাতে আরও টেনে নিয়ে এসেছে। আমাকে ফিরতে হবে, কালকে আবার কুলপিতে আসতে হবে, এই কুলপিতে আসতে হবে, ওখানে আমার প্রোগ্রাম আছে। তাই সকলকে ধন্যবাদ জানাই যারা আজকের এই রক্তদান শিবিরে মূল্যবান রক্ত দিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা মা বোনেরা বাপ ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথা